এমএ শেষ পর্বের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই তোমাদের আবারও বাংলাদেশের সাহিত্য সেই কোর্স শিরোনামের সংস্কৃতি কথা প্রবন্ধের আলোকে কয়েকটি প্রবন্ধ আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি ফাইজুন্নেসা, সহকারী অধ্যাপক বাংলা, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের আলোচনা করব বাংলাদেশের সাহিত্য সেই কোর্স শিরোনামের সংস্কৃতি কথা প্রবন্ধের প্রবন্ধ গ্রন্থের ব্যক্তি ও রাষ্ট্র সাহিত্য সম্বন্ধে নানা কথা এবং মনুষ্যত্ব প্রবন্ধের আলোচনা। প্রথমেই আসি আমরা ব্যক্তি ও রাষ্ট্র। আমরা জানি বাংলাদেশের একজন প্রগতিশীল, জীবন দৃষ্টি সম্পন্ন, সমাজ সচেতন, রাজনীতি সচেতন, ইতিহাস সচেতন, ধর্মনিরপেক্ষ, বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব সম্পন্ন একজন লেখক হচ্ছেন মোতাহের হোসেন চৌধুরী, যিনি 1926 সালেই তোমাদের প্রথম লেকচারে আমি আলোচনা করেছিলাম মুসলিম সাহিত্য সমাজ বা শিক্ষাগোষ্ঠী উনি তৈরি করেছিলেন, যেটা গড়ে উঠেছিলেন। তার অন্যতম সদস্য ছিল সেই আবুল হোসেন, যাকে আমরা বলতেছি বুদ্ধির মুক্তি আন্দোলনের অগ্রদূত। তারা যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই আদর্শকে ধারণ করে তারা সমাজের যে বিভিন্ন ধর্মীয় গুড়ামি, সংস্কার, রক্ষণশীলতাকে মুক্ত বিচার বুদ্ধি ও বিজ্ঞান মনস্ক চেতনার দ্বারা বিচার বিশ্লেষণ এবং ভালো মন্দ যাচাই করেছেন। আজকে সেরকম একটি প্রবন্ধ আমরা আলোচনা করব। কি নিয়ে ওনারা যাচাই করলেন? ব্যক্তি ও রাষ্ট্র। ব্যক্তি এবং রাষ্ট্র কি আসলে? এখানে প্রথমেই আছে রাষ্ট্র সমাজের দেহ, আত্মা নয়, আত্মা ব্যক্তি। ব্যক্তি মানে সকল মানুষ নয়, কতিপয় ব্যক্তি। তাহলে কাদেরকেই উনি ইঙ্গিত করেছেন? যারা প্রতিভা ও সাধনার বলে নিজেদের সুমানসিকতার প্রতীক করে তুলতে পেরেছেন তারাই। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, প্রতিভা এবং সাধনার বলে নিজেদেরকে সুমানসিকতার প্রতীক করে তুলতে পেরেছেন তারাই হচ্ছে আসলে ব্যক্তি। তাদেরই মনের রঙে সমাজ যেমন অনুরঞ্জিত হয়, সূর্যের রঙে যেমন অনুরঞ্জিত হয় মেঘ। উনার প্রত্যেকটি কথাই আসলে খুবই সুন্দর এবং তাৎপর্যবহ। উনি এত সুন্দরভাবেই আমাদেরকে ব্যক্তি কি এটা বুঝিয়ে দিয়েছেন। উনি বলছেন সমাজের তো অনেক, আমাদের এখানে কোটি কোটি জনতা আছে, সেই কোটি কোটি জনতা ব্যক্তি নয়। উনি বলছেন তারাই ব্যক্তি যারা তাদের প্রতিভা এবং সাধনার বলেই নিজেদেরকে এবং সুন্দর মানসিকতা মাধ্যমেই তারা সমাজকে তৈরি করে, তারাই হচ্ছেন ব্যক্তি এবং তাদেরই মনের রঙে সমাজ মন অনুরঞ্জিত হয়। তাহলে আমরা যদি সমাজের দিকে তাকাই, রাষ্ট্রের দিকে তাকাবো, তখন দেখতে পাবো আসলে কোটি মানুষ, কোটি জনতা থাকলেও খুব কম মানুষই কিন্তু এরকম সুমানসিকতার অধিকারী, এবং তারাই সূর্যের রঙে অনুরঞ্জিত হয়। যেমন মেঘ বলেছে, খুব সুন্দর একটা কালার চলে আসে, এবং এই কয়েকজন গুটি কয়েক এরকম সুমানসিকতা সম্পন্ন ব্যক্তির কারণেই আমাদের সমাজও সুন্দর হচ্ছে। উনি আরেক জায়গায় বলেছেন ব্যক্তি হলো জীবনের সত্যিকারের বাস্তবতা। এটা নিজেই একটা বিশ্বজগৎ। সে রাষ্ট্রের জন্য অবস্থান করে না, সমাজ বা জাতি নামের বিমূর্ত কিছুর জন্য সে অবস্থান করে না। এগুলো একক সত্তার অনেক মানুষের সমন্বয়ে গঠিত। সবসময় ব্যক্তি বা একক ব্যক্তি হলো অত্যাবশ্যকীয়ভাবে বিবর্তন ও অগ্রগতির একমাত্র উৎস ও প্রেরণা। তাহলে উনি ব্যক্তির এবং সমাজ ও জাতি নামের যে একটা বিমূর্ত কিছু উনি কল্পনা করেছেন, সে বলছে বিমূর্ত কিছুর জন্য সেখানে অবস্থান করে না, এবং এমন একটা সত্তা যেটা মানুষের সমন্বয়ে গঠিত। এখন উনি বলছেন আমরা যখন সেরকম কোনো কিছুর যেমন রাষ্ট্র তৈরি করি বা কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করি, এখানে উনি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ব্যাখ্যাও দিয়েছেন। বলছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের মুক্তিকামী কবি মানুষের সৃষ্টি।
একটি মানুষেরই স্বপ্ন রয়েছে এর পেছনে। যেমন তাজমহল শাহজাহান যে সৃষ্টি করেছেন এখানে বসে, তার শাহজাহানের প্রেম এবং সৌন্দর্য অনুভূতির মর্মরীভূত রূপ উনি এখানে ব্যাখ্যা দিয়েছেন। তাই যখন আমরা কোনো কিছু সৃষ্টি করি তখন সেখানে কিন্তু ব্যক্তি বড় হয়, সমাজ বা রাষ্ট্র কিন্তু কখনো সেখানে বড় হতে পারে না। রাষ্ট্রের কাজ কি? তাহলে রাষ্ট্রের কাজ যেখানে শুরুই, ব্যক্তির কাজ কিন্তু সেখান থেকে শুরু হয়ে যায়। ব্যক্তি যদি প্রয়োজনের তাগিদে আবদ্ধ না থাকে, সুমানসিকতাকে মানে সুমানসিকতাকে যদি সে জীবনের লক্ষ্য করে তোলে, তবেই কিন্তু সভ্যতার সৃষ্টি হতে পারে বা সৃষ্টি করতে পারে, কিন্তু না হলে হবে না। কোনো প্রকারেই রাষ্ট্রের কল, সে গণতন্ত্রই হোক আর সমাজতন্ত্রই হোক, সভ্যতার সৃষ্টি করতে পারে না। তা মানুষের আকাঙ্ক্ষার অপেক্ষা রাখে, যান্ত্রিক উপায়ে তৈরি হয় না। সেজন্যই প্রয়োজনের জগৎ থেকে যদি আমরা মুক্তি লাভ করতে না পারি, তাহলে আমরা প্রয়োজনের জগতেও প্রবেশ করতে পারবো না। আর অপ্রয়োজনের জগতে প্রবেশ করতে না পারলে সৌন্দর্য আনন্দ সম্ভব অসম্ভব হয়ে দাঁড়ায়। সমাজতন্ত্রের কথা বলেছেন উনি। সমাজতন্ত্রেও খুদ পিপাসার সমস্যাটির সমাধান করে দিয়ে মানুষকে অপ্রয়োজনের জগতে নিয়ে যেতে পারে, তাই সমাজতন্ত্রের এত প্রয়োজন। কিন্তু সৌন্দর্য ও আনন্দের জগতে ব্যক্তি বড়, সেখানে রাষ্ট্রকে বড় করে তুললে ভুল করা হবে। আত্ম উৎকর্ষের জন্য মানুষের জন্ম হয়েছে, রাষ্ট্রপূজার জন্য নয়। রাষ্ট্রপূজা কি? রাষ্ট্রপূজা আত্ম উৎকর্ষের কথা ভুলিয়ে দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাখে। বড় সৃষ্টি মাত্রে ব্যক্তিত্বের দান, একথা আমাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। কারণ প্রথমেই বলেছি, এই জন্যই রাষ্ট্র সমাজের দেহ, আত্মা নয়, আত্মা হচ্ছে ব্যক্তি। এখন আমরা যে সভ্যতা তৈরি করতেছি, কিভাবে ব্যক্তি এবং সমাজের দ্বন্দ্ব থেকে আমরা মুক্তি পেতে পারি, উনি সেই ব্যাখ্যাও তোমাদের এই প্রবন্ধ গ্রন্থে দিয়েছে। উনি বারবার দেখাচ্ছেন এখানে সত্য এক নয় বহু, আর বহু সত্যের সামঞ্জস্য বিধানেই জীবনের চরম উৎকর্ষ। একটি সত্যকে একমাত্র সত্যে পরিণত করার মূল প্রবৃত্তি থেকে যে শোচনীয় মানসিকতার সূত্রপাত হয়, সে তার বহু আগেই জিবিএস আমাদের সে সম্বন্ধে সচেতন করেছেন। সমাজতন্ত্র হচ্ছে সামাজিক সত্য, আর মুক্তি হচ্ছে ব্যক্তিক সত্য। সমাজতন্ত্র না হলে মানুষ বাঁচে না, ব্যক্তি স্বাতন্ত্র্য না থাকলে মনুষ্যত্ব মরে যায়। মতবাদ মানুষকে যন্ত্রে পরিণত করে, আর যন্ত্র দিয়ে আর যাই করা যাক, সভ্যতা সৃষ্টি করা যায় না। তাহলে এখানে অনেক বড় একটা প্রবন্ধ, এটা তোমরা নিজেরাও পড়বে। আমি শুধু মূল জায়গাগুলোতে এখানে হাইলাইটস করেছি, কারণ সামাজিক মুক্তির পথ দেখিয়েছেন উনি। এখানে সমাজতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন। সামাজিক মুক্তির একটা পথ উনি বলেছেন বৈজ্ঞানিক পথ, আর বিজ্ঞান সেটা হচ্ছে কালারলেস, মানে এটা কালারলেস মানে হচ্ছে রংসুট। ব্যক্তির মুক্তি কিন্তু রংসুট নয়, তাতে ব্যক্তি মনের রং লাগে। ব্যক্তি যদি যে কোন পথে মুক্তি খুঁজে পাবে, সরকারি গলায় কেউ তার নির্দেশ দিতে পারে না। সে পথ ব্যক্তির নিজের পথ, তার ভাবনা, কল্পনা, বুদ্ধি, অনুভূতি, শিক্ষা দীক্ষা তাকে সে পথের খোঁজ দেয়। সেজন্যই এখানে রবীন্দ্রনাথের লাইন উনি দিয়েছেন, মুক্তি নানা মূর্তি ধরে দেখা দিতে আসে জনে জনে, একা পন্থা নহে পরিপূর্ণতার সুধা নানা স্বাদে, ভুবনে ভুবনে নানা স্রোতে বহে। তাহলে এখানে মানুষ জাতি হিসেবে কিভাবে সে তার চরিত্রকে ভুলুণ্ঠিত করতেছে, কিভাবে আমরা আমাদের নিজের দিকে নজর দিব, সে কথাটাও পরিষ্কারভাবে এখানে ব্যাখ্যা দিয়েছেন। তারপর হচ্ছে সভ্যতার সৃষ্টি কিভাবে হবে এবং কিভাবে ব্যক্তির জন্য সমাজ সৃষ্টি হয়েছে, সেই ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। যেমন ব্যক্তি সৃষ্টির জন্য সমাজ সৃষ্টি হয়েছে, সমাজ সৃষ্টির ধরা বাঁধা পথ থাকতে পারে, কিন্তু ব্যক্তি সৃষ্টির কোনো ধরা বাঁধা পথ নেই। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি লাইন এখানে বলা হয়েছে, স্বশিক্ষিত না হলে সুশিক্ষিত হওয়া যায় না। এক কথায় সন্দেহ প্রকাশের জো নেই। তাই ব্যক্তি মুক্তি তথা চিন্তা ভাবনার স্বাধীনতার প্রয়োজন। জ্ঞানের ক্ষেত্রে ভুল করার অধিকার না থাকলে নবনব সত্যের মুখ দেখা যায় না। তাহলে আমরা কেন সেই ব্যক্তি তৈরি করব, নিজেকে তৈরি করব, রাষ্ট্র কিভাবে গঠিত হবে, সভ্যতা, সামগ্রিক সমাজ, সব কিছু যদি রাষ্ট্রের ব্যাপার হয়, এক্ষেত্রে আমাদের ভূমিকা কী? কারণ আমরা জানি ব্যক্তি যদি আমাদের নিজেদের প্রয়োজনেই, মানে নিজেদের প্রয়োজনের তাগিদে যদি আবদ্ধ না থাকে, তাহলে সুমানব সৃষ্টি যেটা, সেই সুমানব সৃষ্টিকে জীবনের লক্ষ্য করে তোলা, তখনই কিন্তু সভ্যতা সৃষ্টি করতে পারে, না হলে কিন্তু কখনো হবে না।
কারণ কোনো প্রকার রাষ্ট্রে কর, সে গণতন্ত্র হোক আর সমাজতন্ত্রই হোক, কখনো সভ্যতা সৃষ্টি করতে পারে না। তা কিভাবে পারে? তা যান্ত্রিক উপায়েও হবে না, কারণ সুমানব সৃষ্টির আকাঙ্ক্ষা থেকেই সভ্যতার সৃষ্টি হবে। এটা প্রথম দিকেই দেওয়া আছে, কারণ সুমানসিকতা সম্পন্ন। বারবার তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। সুমানস যদি না থাকে, কখনো সুমানসিকতা না থাকলে, সুমানস না থাকলে সভ্যতা সৃষ্টি হবে না, রাষ্ট্র সৃষ্টি হবে না, নিজেকেও তৈরি করতে পারবে না। সেজন্যই সৌন্দর্য আনন্দের ক্ষেত্রে ব্যক্তি সবচেয়ে বড়, সেখানে রাষ্ট্রকে বড় করে তুললে কিন্তু ভুল করা হবে। বড় সৃষ্টি মাত্রই হচ্ছে ব্যক্তিত্বের দান। সত্য ও সুন্দর ব্যক্তির চোখেই ধরা পড়ে, এটা কিন্তু কখনো দলের চোখে ধরা পড়বে না। তোমার চোখেই তোমার কতটুকু সৌন্দর্য, তুমি কতটুকু কাজ করতেছো, সেটাই তোমার নিজের চোখেই ধরা পড়বে। দল ব্যক্তির মাধ্যমে সত্য এবং সুন্দর উপলব্ধির সুযোগ পাবে। এই প্রসঙ্গে কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বলেছেন, আকাশে সুর ভরা থাকলে বাঁশির রন্ধ্রেই সেই সুরের প্রকাশ। তেমনি সত্য ও সৌন্দর্য বিশ্বে ছড়িয়ে থাকলেও ব্যক্তির মারফতেই তো তারা আত্মপ্রকাশ করবে। তাই ব্যক্তির প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা নিয়েই সমাজ গড়ে তোলা দরকার। সমাজ বা রাষ্ট্র কাণ্ড, ব্যক্তি হচ্ছে শাখা, আর সে শাখাতেই ফোটে সভ্যতার ফুল। তাহলে এটাই খুব গুরুত্বপূর্ণ একটি কথা উনি এখানে বলেছেন। কিভাবে আমরা সমাজ সভ্যতা তৈরি করতে পারবো, কিভাবে নিজেকেই তৈরি করতে পারবো, কিভাবেই সুমানসিকতা দিয়ে আমরা সমাজতন্ত্র তৈরি করব, প্রয়োজনের জগৎ থেকে কিভাবে মুক্তি পাবো। যদি মুক্তি না পাই, তাহলে আমরা অপ্রয়োজনের কি জগতে প্রবেশ করব না, আমরা অপ্রয়োজনের জগতেও প্রবেশ করব না। আর অপ্রয়োজনের জগতে প্রবেশ করতে পারলে সৌন্দর্য আনন্দ অসম্ভব হয়ে দাঁড়াবে। সমাজতন্ত্র ক্ষুৎপিপাসার সমস্যাটির সমাধান করে দিয়ে মানুষকে অপ্রয়োজনের জগতে কিন্তু নিয়ে যেতে পারে। তাই সমাজতন্ত্রের এত প্রয়োজন। সমাজতন্ত্র সামাজিক সত্য, সামাজিক সত্য যদি একগুঁয়ের মতো ব্যক্তি সত্যের ধার বেয়ে না চলে, তো মানুষের মুক্তির উপায় না হয়ে সেটা কি হবে? বন্ধনের রজ্জু হয়ে দাঁড়ায়। আর এখানেই হচ্ছে সমাজতন্ত্রের একটা সীমাবদ্ধতা। তাহলে সভ্যতা সৃষ্টির ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যের কী ভূমিকা থাকতে পারে? এটা বলেছি, সমাজতন্ত্র যদি না হয় তাহলে মানুষ বাঁচবে না, আর ব্যক্তি স্বাতন্ত্র্য যদি না থাকে তাহলে মনুষ্যত্বটা মরে যাবে। তাই আমাদের কি করতে হবে? যদি আমরা ব্যক্তি মন মানসিকতাকে প্রকাশ করতে চাই, সেখানে কিন্তু আইনের কড়াকড়ি না থাকাই সবচেয়ে বেটার, মানে সবচেয়ে ভালো। এখানে কিছু নৈরাজ্য বা উচ্ছৃঙ্খলতার প্রয়োজন থাকতে পারে, না হলে নবনব সত্য আর সৌন্দর্যের দ্বারটা কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। শিল্প সাহিত্যের জগৎ ব্যক্তিমনের জগৎ, তাই ধরাবাঁধা নিয়মের অধীনে আসতে পারে না। কেননা শিল্পের ক্ষেত্রে নিয়ন্ত্রণ মানে হচ্ছে শিল্পের সজীবতা, বৈচিত্র্যহীনতা। তাই এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যতার প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। কেননা ব্যক্তি মুক্তি মানে হচ্ছে বুদ্ধি, অনুভূতি, চিন্তা ভাবনার মুক্তি। এই মুক্তির দ্বারটি খোলা রাখা দরকার, নইলেই জীবনের পরম ঐশ্বর্য উপলব্ধি হয় না। সেজন্যই সভ্যতার আমদানি ব্যাহত হয়। ব্যক্তি কোথায় সমাজের একজন, কোন জায়গায় তার স্বতন্ত্রতা, সমাজ আমাদের অনেক সেবা করে থাকে। তাই আমাদের সমাজের নিয়মকানুন আমরা কি করব? অবশ্যই মেনে চলব। কারণ যে সমাজের সেবায় আমরা বেঁচে আছি, জীবনের বিচিত্র স্বাদ গ্রহণ করছি, সে সমাজের ঋণ কিন্তু আমাদেরকে কি করতে হবে? শোধ করতে হবে। সেজন্যই এখানে আমাদের শোধ করার জন্য লেখকের মতে 12 আনা সমাজের জন্য দিলেও 4 আনা অবশ্যই নিজের জন্য থাকা দরকার। তাতেই শুধু নিজের লাভ নয়, সেখানে সমাজেরও অবশ্যই লাভ হবে। সেজন্যই ব্যক্তি সৃষ্টির জন্য সমাজের সৃষ্টি। সমাজ সৃষ্টির ধরাবাঁধা পথ থাকতে পারে, আর সেই ধরে প্রথম দিকে বিদ্যালয়ে যেমন এখানে বলেছে কিছুটা সহায়তা করে বটে, কিন্তু সে সামান্য। আসল কাজটুকু ব্যক্তির নিজেরই করতে হয়। নিজেই যদি আমরা না করি, তখন আমরা কিন্তু সত্যের মুখ দেখতে পাওয়া যাবে না। আজকে যে মিথ্যা বলে নিন্দিত, কালকে তাই সত্যের মর্যাদা পেয়েছে। মহাপুরুষদের প্রায় সকলেই হেরেটিক বা প্রচলিত মতে অবিশ্বাসী। তাদের পথটি যাতে কণ্টকিত না হয়, সেদিকে নজর রাখা দরকার। নবনব ভাব ও চিন্তার স্পর্শেই তারাই জগৎকে সঞ্জীবিত করবেন। সেজন্যই যদি আমরা সভ্যতা তৈরি করতে চাই, সভ্যতার জন্য অবশ্যই আমাদের দরকার হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আমরা পরের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব।
সেটা হচ্ছে সাহিত্য সম্বন্ধে নানা কথা। এখানে কি আছে আসলে সাহিত্য সম্বন্ধে নানা কথা? এই প্রবন্ধতে আসলে আলোচনা করা হবে বৈশিষ্ট্যগত দিক থেকে লেখকের প্রকারভেদ, সাহিত্যের আদর্শবাদ, বাস্তবতাবাদ, নৈরাশ্যবাদ এবং সাহিত্যের শীলতা, অশ্লীলতা, তারপর হচ্ছে সাহিত্যে ধর্ম অনুষঙ্গ নিয়ে আলোচনা এবং সে সম্পর্কে তার যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ সবগুলোই কিন্তু উনি এই প্রবন্ধেই আলোচনা করেছেন। কারণ আমরা দেখি সাহিত্য জগতে 3 প্রকার লেখক উনি ব্যাখ্যা দিয়েছেন। এক প্রকার যারা লিখে থাকেন কী জন্য? নিজেকে খুশি করবার জন্য, নিজের মনের খেয়ালে। আরেক প্রকার যারা লিখে থাকেন সমজদার পাঠকের বাহবা পাওয়ার জন্য, তাদের মনোমতো করে। আর তৃতীয় প্রকার যারা লিখে থাকেন 10 জনকে খুশি করবার জন্য। এটা হচ্ছে 10 জনের মর্জি মাফিক। উনি এই জন্যই বলেছেন, এখানে দেখো প্রথম দিকে 3 ধরনের লেখকের ব্যাখ্যা উনি এখানে, তোমরা নিজেরা একটু বইতে দেখবা, এখানে সুন্দর করে উনি ব্যাখ্যা দিয়েছেন 3 ধরনের সাহিত্যিক, কারা কিভাবে লিখে, কারা কিভাবে বাহবা পাবে। এটাই সাহিত্যিক 10 জনের একজন নন। খুব ইম্পর্ট্যান্ট একটি লাইন এখানে, 10 জনের মধ্যে হচ্ছে 11। এটা হচ্ছে তৃতীয় ধরনের লেখক যারা সবার, এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করছি। 10 জনকে নিয়েই সাহিত্যিকের কারবার, আর 10-এর আনন্দ ও বেদনাবোধ হচ্ছে তার মূল মশলা। কিন্তু তাই বলে তিনি 10-এর সঙ্গে এক হয়ে যান না। একটি বিশিষ্ট মন, বিশিষ্ট দৃষ্টি নিয়ে বিরাজ করেন সাধারণের মধ্যে। সাহিত্যে সেই বিশিষ্ট মনেরই প্রকাশ দেখতে পাওয়া যায়। মানুষের সমস্ত বেদনা নয়, বিশেষ বিশেষ বেদনা, সমস্ত আনন্দ নয়, বিশেষ বিশেষ আনন্দ, সমস্ত আশা নয়, বিশেষ বিশেষ আশা, সারা জায়গায় তার প্রাণে। তাহলে এটা কেন? এটা হচ্ছে ওই যে 10 জনকে উনি খুশি করবেন, এই যে নির্বাচন, এর হেতু কি? কেন অন্য সব বাদ দিয়ে এই জিনিস তিনি বেছে নেন তার আলোচনার বিষয়রূপে? উনি বলেছেন উত্তর অত্যন্ত সহজ। এই বেছে নেওয়াই নির্বাচনের পেছনে তার রুচি, তার ক্ষমতা, স্বভাব, আর বলা বাহুল্য এসবেই তো রূপ পরিগ্রহ করে মানুষের ব্যক্তিত্ব। সাহিত্যে এই ব্যক্তিত্বের মূল্য কত বেশি! একজন ইংরেজ লেখক W.H. হাডসন এর একটি উক্তি উনি এখানে দিয়েছেন। সেই উক্তিটা বড় উক্তি এখানে দেওয়া আছে, তোমরা বই থেকেই পড়ে নিবে। সেখানেই উনি ব্যাখ্যা দিয়েছেন, সাহিত্যে যদি বস্তুই একক হয়ে দেখা দিত, যদি জগতের সুখ দুঃখ নিয়ে তার একমাত্র কারবার হতো, তাহলে সাহিত্যে এত বৈচিত্র্য, এত রকমারিত্ব আমরা দেখতে পেতাম কিনা সন্দেহ। কেননা জগৎ সেই এক, মানুষের সুখ দুঃখের ধারাও এক, সুতরাং তার প্রকাশও এক হবে, তা তো সুনিশ্চিত। কিন্তু তা হয় না, কারণ জগৎ এক হলেও চক্ষু দিয়ে তাকে দেখা হয় তা বিভিন্ন, মানে যে চক্ষু দিয়ে তাকে দেখা হয় তা বিভিন্ন হয়ে যায়। কিন্তু তৃতীয় ধরনের লেখকদের লেখায় এই বিশিষ্ট মন বা দৃষ্টির পরিচয় মোটেই পাওয়া যায় না। তারা সাধারণত লিখে থাকেন 10 জনের মন ভোলাবার জন্য, তাদের মন জুগিয়ে। তবে সত্যিকার সাহিত্যে যে সাধারণের কাছে কোনো অ্যাপিল বা আবেদন নেই তা নয়। জুবের বলেছেন, লিখিবার সময় কল্পনা করিতে হইবে যেন বাছা বাছা কয়েকজন সুশিক্ষিত লোকের সম্মুখে উপস্থিত আছি, অথচ তাহাদিগকে লক্ষ্য করিয়া লিখিতেছি না। অর্থাৎ লিখবার সময় মনে রাখা উচিত আমার এই লেখা সাধারণের কাছে পেশ করছি, অথচ বিশিষ্ট জনমণ্ডলীরও অনুমোদন চাই। তৃতীয় প্রকার লেখকদের লেখাই সেই সাধারণের কাছে অ্যাপিল থাকলেও বিশিষ্ট মণ্ডলীর অনুমোদন গ্রহণের চেষ্টা সেখানে নেই। তাহলে আমি কিন্তু তৃতীয় লেখকের কথাই বলেছি, প্রথম ধরনের লেখকের কথা বলি নাই। প্রথম ধরনের লেখকটা আসলে তারা হচ্ছে হার্টের পূজারী, আর দ্বিতীয় লেখকের যে লেখা সেটা হচ্ছে আর্টের পূজারী। তাহলে দ্বিতীয় প্রকারের লেখক সম্পর্কে প্রাবন্ধিক বলেছেন, এরা বুদ্ধির চর্চা এতটা করে থাকেন যে প্রাণকে চিত্তের স্বাভাবিক সরসতাকে এরা আমলেই নিতে চান না। কিন্তু বুদ্ধি সৃজিত প্রাণবর্জিত সাহিত্য থিয়েটারের অভিনেতার অনুভূতিহীন অভিনয়ের মতোই কৃত্রিম।
আর তৃতীয় প্রকার লেখকের কথা তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি, যেটা এখানে উনি আরও অনেক বড় করে ব্যাখ্যা দিয়েছেন। শুধু বুদ্ধিপ্রধান সাহিত্য কাগজের ফুল বলেছেন, শুধু প্রাণপ্রধান সাহিত্য বনফুল, আর বুদ্ধি ও প্রাণ মিশ্রিত সাহিত্য বাগানের ফুল। মানুষ আর প্রকৃতি হাত ধরাধরি করে চলে। তাহলে সাহিত্যের আদর্শ কি হবে? সাহিত্যের বাস্তবতাবাদ কি আসবে? সাহিত্যে আদর্শ এবং বাস্তবের মধ্যে কিন্তু আসলে সবসময় একটা, উনি বলেছেন, দুটি পরস্পর মতবাদ এখানে তৈরি হয়েছে এবং দ্বন্দ্ব লেগেই আছে। আর সে লড়াইয়ে বড় বড় সাহিত্যরথীরা যোগ দিয়ে এক তুমুল কাণ্ড বাঁধিয়ে তোলেন। দেখতে জমকালো হলেও অন্যান্য তর্কের মতো এ তর্কও শূন্য প্রসব করে। প্রত্যেক দলেই মনে করে আমাদেরই জিত হয়েছে, বিরুদ্ধবর্গ মনে করছে এবার চূড়ান্ত নাজেহাল হয়েছে। আর এই ফাঁকে আসল তর্কটি অমীমাংসিতই থেকে যায়। তাহলে সাহিত্য সবসময় এই যে এখানে রিয়েলিজম, আইডিয়ালিজম, মানে রবীন্দ্রনাথের সাহিত্য, তারপর হচ্ছে বঙ্গদর্শনের রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে চর্চা, সেখানে রিয়েলিস্ট, তারপর হচ্ছে আইডিয়ালিস্ট, কি বহির্জগৎ কি মনোজগৎ, এগুলো নিয়ে বারবার কিন্তু দ্বন্দ্ব চলে আসছে। সেজন্য উনি বলেছেন দেহহীন আত্মার বন্দনা অথবা আত্মাহীন দেহের জয়গান উভয়ই সমান কিন্তু বিসদৃশ। মনে হয় সাহিত্যকে রিয়েলিস্টিক ও আইডিয়ালিস্টিক এই দুভাগে বিভক্ত করে না দেখাই সবচেয়ে ভালো। সেজন্যই সাহিত্য যতদিন জীবনের আলোক্য হবে এবং যতদিন কলের দ্বারা লিখিত না হয়ে সজীব মানুষের দ্বারা লিখিত হবে, ততদিন তাতে কম বেশি আদর্শবাদিতা থাকবেই। সাহিত্যিকের পক্ষে শুধু নিজ সমাজকে নয়, বিশ্ব সমাজকে ভালোবাসা উচিত। না বাসলে বিশ্বের কিছু ক্ষতি হয় না, হয় তার নিজেরই, কেননা সে প্রাণের প্রাচুর্য থেকে বঞ্চিত থেকে যায়। তাহলে এই যে সাহিত্য, বর্তমানের সাহিত্য, তারপর হচ্ছে সাহিত্যে আমরা কি আশা করতে পারি? আশাবাদ কি, নৈরাশ্যবাদ কি? সাহিত্যে আমরা যেমন আশার সুর শুনতে পাই, তেমনি আমরা কিন্তু নৈরাশ্যের সুরও শুনতে পাই। নৈরাশ্যের সুরটা আশাবাদের অতিরিক্ত আশাবাদ, যেটার প্রতিক্রিয়ার ফলে উনি নৈরাশ্যবাদ বলেছেন। মানুষ অসম্ভব রকম আশা করতে যখন দেখতে পায়, সে আশা মুঠেই কিন্তু কি হচ্ছে না, ফলবতী হচ্ছে না, তখন সম্ভব রকম আশাতেও সে আর ভরসা রাখতে পারে না। ছেলেবেলায় মনে মনে যে ডেপুটি সাজে উনি দেখাচ্ছেন, এখানে উদাহরণ দেখিয়েছেন, বইপ্রাপ্ত হয়ে সামান্য কেরানিগিরিকেও কিন্তু তার ভয় করে চলতে হয়। নৈরাশ্য দুই প্রকার বলেছেন, এক প্রকার হচ্ছে সৌন্দর্য মহত্ব দেখার অভাব থেকে জাত, আর এক প্রকার হচ্ছে প্রচুর সৌন্দর্য অন্তর সৌন্দর্য থেকে বাহ্য কদার্যতার বিরোধ থেকে সৃষ্ট। একদল লেখক আছেন, উনি বলেছেন, একদল লেখক যাদের চোখের সৌন্দর্য মহত্ব ধরাই পড়ে না, মানে তাদের দৃষ্টিতেই কচ্ছিত, মানে অন্তরটাই হচ্ছে এখানে সৌন্দর্যহীন। আর এক প্রকার দল আছে যাদের সৌন্দর্যের ভাণ্ডার, চোখেও স্বপ্ন নেশা বর্তমান, কিন্তু জগতের হীনতা কুৎসিতা দ্বারা তাদের স্বপ্ন বারবার ভেঙে যাচ্ছে বলে জগতের প্রতি সে কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে। সেজন্য লেখক বলেছেন, জগতে যেমন অবিমিশ্রিত সৌন্দর্য নেই, তেমনি অবিমিশ্র কদর্যতাও নেই। মানুষকে দেবতা করে আকাশে উড়িয়ে দেওয়া অথবা দানব করে পাতালে নামিয়ে দেওয়া উভয়ই সমান বোকামি, কেননা উভয়ই স্বাভাবিক। মানুষ কাম সর্বস্ব, পশু নয়, আবার প্রেম সর্বস্ব, দেবতাও নয়। এ কথা মনে না রাখলে আমাদের পদে পদে ঠেকতে ও ঠকতে হবে। তাহলে পদে পদে ঠকা কেন? আমরা কেন ঠকবো? এখানে সাহিত্যের মধ্যে লেখক শ্লীলতা ও অশ্লীলতা, মানে শ্লীল আর অশ্লীল যে আমরা বলি, এই নিয়েও আলোচনা করেছেন। আসলে উনি বলতে চাচ্ছেন, সাহিত্যে কিন্তু শ্লীলতা এবং অশ্লীলতা বলে কোনো কিছু নেই। উনি বলেছেন শ্লীল সাহিত্য এবং অশ্লীল সাহিত্য, নীতি সাহিত্য, দুর্নীতি সাহিত্য বলে কোনো জিনিসই নেই। কবি লিখেছেন, এখানে একজন ইংরেজ কবি অস্কার ওয়াইল্ড, উনি বলেছেন, তা সুন্দর হয়েছে কিনা, উপভোগ্য হয়েছে কিনা তাই দেখতে হবে। মানে কোনো একটা লেখার মধ্যে শ্লীল কি অশ্লীল হয়েছে তা নয়, শ্লীল বিষয় নিয়ে লিখলেও সাহিত্য না হতে পারে, আবার অশ্লীল বিষয় নিয়ে লেখাও সাহিত্যে উঁচু স্থান লাভ করেছে প্রমাণ পাওয়া যায় না। এটা গ্রিক ও হিন্দু পুরাণে অশ্লীলতার নিদর্শন কম নেই, কিন্তু তাই বলে সেগুলি কিন্তু কখনো পরিত্যক্ত হয়নি।
বরং তাদের মূল্য অনেকটা বেড়ে গিয়েছে, কারণ মানুষকে বড় করে না দেখলেও পূর্ণ করে দেখবার চেষ্টা আছে তাদের মধ্যে। দুষে গুণে দেখাই আসল দেখা। মানুষের একটি দেহ আছে, তা অস্বীকার করে লাভ কি? ইন্দ্রিয় মানুষকে কম আনন্দ দেয় না, আত্মা ইন্দ্রিয়ের মধ্যস্থতাই আনন্দ অনুভব করে। এখানে ব্রাউনিংয়ের একটি কথা উনি উল্লেখ করেছেন, আত্মা যখন নির্জীব ও নিঃসাড় হয়ে পড়ে তখন সূক্ষ্ম ইন্দ্রিয়ানুভূতি তাকে সঞ্জীবিত করে। আবার ইন্দ্রিয়ানুভূতি যখন উগ্র প্রমত্ত হয়ে ওঠে তখন আত্মানুভূতি তাকে শান্ত স্নিগ্ধ করে তোলে। আত্মার পক্ষে নির্জীবতা ও ইন্দ্রিয়ের পক্ষে উগ্রতা উভয়ই কিন্তু ব্যাধি, সুতরাং উভয়ই পরিত্যাজ্য। তাহলে আমাদের দেশে এরকম কিছু লোক আছে, তোমরা দেখতে পাবা, তারা যখন সেক্সের কোনো আলোচনা শুনে দেখে তখন তারা আটকে ওঠে। আবার আরেক প্রকার লেখক আছেন, তারা সেক্স ছাড়া কিছুই সাহিত্যের আলোচনা বিষয় হতে পারে বলে মনেই করেন না। এরা উভয়ই ভ্রান্ত লেখক বলতে চাচ্ছেন, কেননা সেক্স প্রীতি জীবনে একটি সুন্দর ও স্বাভাবিক দিক, আর এরোসের মাধুর্য যে জীবনকে রঙিন ও মধুর করে তোলে একথা অস্বীকার করতে গেলে জীবনের বাস্তবতাকে অনেকখানি উড়িয়ে দিতে হয়। তাহলে প্রেম সম্বন্ধে এর চাইতে সুন্দর ও সত্য কথা হতে পারে এই যে যেটা তোমরা দেখবে মধ্যযুগের যে বৈষ্ণব পদাবলিতে আছে, প্রতি অঙ্গ কাঁদে মোর প্রতি অঙ্গ তরে, প্রাণের মিলন মাগে দেহের মিলন, হৃদয়ে আচ্ছন্ন দেহ হৃদয়ের ভরে, মরুছি পড়িতে চাই তব দেহ পরে। তাহলে এখানে ইন্দ্রিয়ানুভূতি, সাধারণ ইন্দ্রিয়ানুভূতি সব কিছুই কিন্তু এই পদাবলীর মধ্যেই খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন কবি। এই কথাটুকুই উনি আবার এখানে ব্যাখ্যা করেছেন, আমরা কিভাবে শ্লীল সাহিত্য কীভাবেই আমরা সাহিত্যকে ধর্মের অনুসঙ্গ করেছি, ভাষার চাইতে ভাবের বাহনকে কিভাবে নিয়েছি, সাহিত্যে জাতির স্বভাবকে কিভাবে আলোচনা করেছি, আর ধর্ম সেই স্বভাবে ধর্মের স্থান কী, ধর্ম সেই স্বভাব গঠনে কতটুকু সহায়তা করে, সাহিত্যেই বা তার অধিকার কতটুকু। ধর্মের চাইতে কিন্তু দেশ প্রকৃতি মানুষের উপর বেশি প্রভাব বিস্তার করে, বাইরের নীতির চাইতে রক্তের ধারার প্রভুত্বই অনেক বেশি। সেজন্যই লেখক এখানে দেখিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত হিন্দু ধর্ম ত্যাগ করে উনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, কিন্তু তাই বলে উনি বাঙালিত্বকে কিন্তু কখনো বর্জন করতে পারেননি। সেজন্যই লেখক বলেছেন, আমিও দরকার হলে কালকে ইসলাম ধর্ম পরিত্যাগ করতে পারি, কিন্তু আমার বাঙালিত্ব পরিবর্তনীয়, ইচ্ছে করলে আমি ইংরেজ কিংবা ফরাসি হতে পারি না। অতএব বুঝতে পারা যাচ্ছে ধর্মের চাইতে দেশ প্রকৃতির মানে জাতীয় স্বভাবের প্রভুত্বই জীবন ও সাহিত্যে অনেক বেশি। তাই বাঙালি মুসলমানের সাহিত্য সাধনা বাঙালি হিন্দুর সাহিত্য সাধনার সঙ্গে যতটা নিকট সম্বন্ধযুক্ত হবে, অন্য দেশীয় মুসলমানের সাহিত্য সাধনার সঙ্গে ততটা হতে পারে না। উনি সাহিত্যে ধর্মের অনুষঙ্গটাকে উনি কীভাবে ব্যবহার করেছেন, উনি সর্বশেষে বলেছেন, প্রার্থনা করি আমাদের সাহিত্য সুন্দর হোক, উদারতা ও বিশ্বজনীনতার উপর প্রতিষ্ঠিত হোক, তবে সীমাকে নিয়েই অসীম, খণ্ডকে নিয়েই অখণ্ড। তাই সঙ্গে সঙ্গে এ কামনাও করতে হচ্ছে আমাদের যুগেরও সমাজের স্বাতন্ত্র্যটুকু যেন ফুটে ওঠে এর মধ্যে, নিতান্ত বেড়াভাবে নয়, স্বাভাবিকভাবে আমরা কি করব, আমাদের সাহিত্যের মধ্যেই চিরন্তন এবং সার্বজনীনতা যা অনুসরণ করে সাহিত্য রচনা করতে পারি, তিনি সেই আশাবাদটাই এখানে রেখেছেন। আমরা পরের প্রবন্ধে যাচ্ছি, মনুষ্যত্ব কি, এই কথায় আসি, কারণ আজকে আমাদের বর্তমান যে সময় অতিক্রম করছি আমরা, এই সময় আমরা বলি মানবিকতা বোধ সম্পন্ন মানুষ হও, তোমাদেরকে আমরা সবসময় বলি আলোকিত মানুষ হও। মানে এর মধ্যে মনুষ্যত্ব আছে কিনা, বিবেকবোধ আছে কিনা। প্রতিনিয়ত খবরের শিরোনাম হয় এবং প্রতিদিন আমরা যে খবরগুলো শুনি সেখানেই সেই পাশবিকতা, সেই মনুষ্যত্ব নেই এরকম কিছু মানুষের পরিচয় আমরা প্রতিদিন পাচ্ছি। মনুষ্যত্বের আমি এখানে সংজ্ঞা দিয়েছি, মানব প্রকৃতি মনস্তাত্ত্বিক স্বভাব যা সকল সাধারণ মানুষের মাঝে খুঁজে পাওয়া যায়, তাই সমাজবিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন মনুষ্যত্ব। আর লেখক বলেছেন মানুষের মধ্যে দুটি সত্তা থাকে, একটি হচ্ছে জীবসত্তা আর একটি হচ্ছে মানব সত্তা। জীবসত্তার কাজ হচ্ছে প্রাণধারণ, আত্মরক্ষা, বংশরক্ষা। এখানে মানুষ বৈশিষ্ট্যহীন, প্রাণী জগতেরই একজন, অপরাপর প্রাণীদের মতো ক্ষুৎপিপাসায় কাতর হয়ে ছোটাছুটি করা তার কাজ।
কি করে বাঁচা যায়, সন্তান সন্ততিদের বাঁচিয়ে রাখা যায়, সে চিন্তায় কিন্তু সে অস্থির। কিন্তু প্রাণী হলে মানুষ অপরাপর প্রাণীদের পশ্চাতে ফেলে এসেছে এবং নিজের মধ্যে অনুভব করেছে এক নতুন সত্তা। এই নব অনুভূত সত্তাই হচ্ছে মানব সত্তা। আর এখানেই মানুষ আরেকটা প্রাণী থেকে আলাদা। আত্মরক্ষা কি বংশরক্ষা নয়, মুক্তির আনন্দ উপভোগই এখানে বড় হয়ে ওঠে। তাহলে মুক্তি মানে কি দেখাচ্ছেন লেখক এখানে? মুক্তি মানে হচ্ছে অস্তিত্বের চিন্তা থেকে নিষ্কৃতি। শুধু তাই নয়, এক নবসূক্ষ্ম অস্তিত্বের উপলব্ধি। উনি বলেছেন ব্যাপারটা ঋণাত্মকভাবে নিবে না, ধনাত্মক। সাহিত্য শিল্পের মারফতে এই মুক্তির আনন্দ আস্বাদন করা যায়, তাই তাদের এত মূল্য। যেমন এখানে উদাহরণ দিয়েছেন, প্রাণ ধারণের জন্য মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি কাটে, তার যতই প্রয়োজনীয় হোক না কেন মনুষ্যত্ব নয় প্রাণিত্ব। আর অবসর সময়ে সাহিত্য শিল্পের রস আস্বাদন, তার যতই অপ্রয়োজনীয় হোক না কেন মনুষ্যত্ব। মনুষ্যত্ব রসের ব্যাপার, তাই রসিকরাই বেশি মানুষ। জাতি ধর্ম আদর্শ নির্বিশেষে সকলের সঙ্গে বেমালুম মিশে যেতে পারেন বলে রসিকরাই মনুষ্যত্বকে সবচেয়ে বেশি উপলব্ধি করেন। তাহলে এখানে অপ্রয়োজনের জগতেই মনুষ্যত্বের জগৎ বলেছেন। এখানে মানুষ আত্মার লাবণ্য উপভোগ করে। প্রেম, সৌন্দর্য ও আনন্দ না হলে প্রাণ ধারণের ক্ষতি হয় না। বাঁচার জন্য এর একান্ত প্রয়োজনীয় বস্তু, কিন্তু মানুষের মতো বাঁচতে হলে এসব না হলে চলে না। তাহলে কি করবে, কিভাবে মানুষ বাঁচবে? মনুষ্যত্ব যেটা লেখক বলেছেন, সেই মনুষ্যত্ব তথা মুক্তির আকাঙ্ক্ষা মানব জীবনের শ্রেষ্ঠ দিক যদিও বা হয়, সেজন্য কিন্তু প্রাণিত্বকে অবহেলা করা যায় না, বরং মনুষ্যত্বকে বাদ দিয়েও চলা যায়। কিন্তু প্রাণিত্বকে বাদ দিয়ে চলা কঠিন, তাই মানুষের প্রাণিত্বের সাধনাই করতে হচ্ছে বেশি। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রাণিত্বের সাধনারই নিদর্শন। আর তারই ফলে মানুষের জীবন ধারণ তার আদিম জৈব ব্যাপার না থেকে ধীরে ধীরে মানবিক ব্যাপার হয়ে ওঠে। মানবিক হওয়ার অর্থ জৈব ব্যাপারটাই মনুষ্যত্বের পর্যায়ে উন্নতি হওয়া নয়, মানুষের বুদ্ধি ও কল্পনার দ্বারা নিয়ন্ত্রণ হওয়া, মানে মানবোচিত হওয়া। কিভাবে মানবোচিত হবে? উনি সেজন্যই মানুষের জীবনকে দুতলা একটি ঘরের সাথেই তুলনা করেছেন। তোমরা এই প্রবন্ধটি খুব ভালো করেই পড়বে। এই প্রবন্ধে অনেক কথাই আছে। জীব সত্তা যেটা, জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব হচ্ছে উপরের তলা। আর জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে। ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। তাহলে আসল কাজ কি? মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায় উনি ব্যাখ্যা দিয়েছেন, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনের দিকও আছে। অপ্রয়োজনের দিককে উনি শ্রেষ্ঠ দিক বলেছেন। সে শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ মূল শিক্ষাও নিচের তলায় বিশৃঙ্খলা। খুব ভালো করেই পড়বে এটা। জীবসত্তার গড়টি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলেই বন্দী। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরও চাই। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের ওই কথাটি আমাদের এখন স্মরণ করা দরকার। এই জগতে হাই সেই বেশি চাই, যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত করে কাঙ্গালির ধন ছুরি। তাহলে আমাদের যার আছে সে আরও বেশি চাচ্ছে। এখন আমাদের শিরোনাম, সংবাদ শিরোনাম, সামান্য বেতনের চাকরিজীবী, কোটি কোটি টাকার গাড়ি বাড়ি। তাহলে শুধু একটা হয়েছে সে ক্ষান্ত হয় নাই, তার আরও দরকার। আমরা হচ্ছে এখন সেই চিন্তায় করছি। এটা মোতাহের হোসেন চৌধুরী দেখো, তাহলে মনুষ্যত্বকে আমরা বিকিয়ে দিচ্ছি না তো? অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বুঝতে না পারলে মানব জীবনের শিক্ষা শোনা ফলাতে পারবে না। উনি যে শিক্ষার কথা বলছেন, শিক্ষা আসল দিক, মনুষ্যত্বের জন্য শিক্ষা দরকার। তাহলে
শিক্ষার্থীরা শিক্ষা কিভাবে নেবে? যারা অনেক শিক্ষিত লোকও তো এগুলো করতেছে, দুর্নীতি করতেছে। অনেক শিক্ষিত লোক তো রাতারাতি এই যে পাচার করে দিচ্ছে টাকা, মানুষকে ঠকাচ্ছে। কিভাবে সে আরও কোটি টাকার মালিক হবে? ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? ওই যে জেলখানার কথাই বলেছেন। প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে গান ধরবে। এই যে ফেরদৌসের একটা স্বর্গ যদি কোথাও থাকে ধরনীর পরে, তবে তা এখানে এখানে এখানে, কিন্তু তা বলে যে তার সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারেই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? তাহলে আমরা কি করব? অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। উনি কিন্তু তোমাদেরকে আমি শিখার সেই অমীয় লাইনটাও শুনিয়েছি। মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। ক্ষুৎপিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুৎপিপাসা তৃপ্তির প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্নবস্ত্রের সমাধান করা ভালো, নইলে তা বেশি দূর এগিয়ে যাবে না। জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফুটে তাই হচ্ছে মনুষ্যত্ব। উনি বলছেন কীভাবে মুক্তির জন্য উনি এখানে দুটি উপায় বলেছেন। একটি হচ্ছে অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আর একটি হচ্ছে শিক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা করতে হবে। এই উভবিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু যদি আমরা আমাদের খাওয়ার দরকার আছে, পড়ার দরকার আছে, থাকার দরকার আছে, এগুলোকেই যদি আমরা শুধু সমস্যা মনে করি তাহলে আমরা কখনো সুফল পাবো না। আর যদি শুধু শিক্ষার উপরেই নির্ভর করি তাহলে এটাও সুদীর্ঘ সময়ের দরকার হবে। মনুষ্যত্বের স্বাদ যতদিন পাবে না, অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ সেখানে পড়ে থাকবে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়াও অসম্ভব নয়। তাহলে শিক্ষার জন্য কী করতে হবে এখানে আরও বড় করে ব্যাখ্যা দিয়েছেন উনি, কীভাবে আমরা মনুষ্যত্ব লাভ করতে পারি, জীবন বৃক্ষে কীভাবে ফুল ফোটাতে পারি, বৃক্ষের গোড়ায় কীভাবে জল ঢালতে হবে, কারণ জল ঢালবে ফুলের দিকে লক্ষ্য রেখে। শুধু মাটির রস টেনে সে মোটা তাজা হয়ে উঠবে এইভাবে কোনো মালি কিন্তু গাছের গোড়ায় কখনো জল ঢালে না। আমাদের সমাজ ব্যবস্থাটাকে আমরা কি করব? তাহলে উনি বলেছেন সমাজ ব্যবস্থাকে আমাদেরকে ঠিক করতে হবে, মানুষকে খাইয়ে দেয় মোটা করে তুলবার জন্য নয়। সমাজ ব্যবস্থা ঠিক করবো মানুষের অন্তরে মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্যে। যখন এই চেতনা মানুষের চিত্তে জাগে তখন এক আধ্যাত্মিক সুসময় তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে এবং তারই প্রতিফলনে সমস্ত জগৎ আনন্দময় হয়ে দেখা দেয়। তাহলে সাহিত্য ও শিল্পের ফলে মানুষের কি উন্নয়ন হচ্ছে? সাহিত্য শিল্পের এখানে প্রেম, সৌন্দর্য, আনন্দ মানুষের মধ্যে সবচেয়ে মূল্যবান। এই কথাটি উনি বারবার কিন্তু প্রত্যেকটি প্রবন্ধে উনি দেখিয়েছেন। প্রেম, সৌন্দর্য, আনন্দ, প্রত্যেকটি প্রবন্ধ যখন তোমরা পড়বে সেখানেই কিন্তু এই কথাই আসতেছে। কারণ এদের মধ্যে দেখা যাচ্ছে মনুষ্যত্বেরই জয় হচ্ছে, আর এদের সঙ্গে যোগ্যতমের ঊর্ধ্বতন নীতির বৈরিভাব সুবিদিত। জীবনের শ্রেষ্ঠ স্বাদ যদি আমরা পেতে চাই তাহলে এই সর্বনাশা নীতির হাত থেকে মুক্তি পাওয়া চাই, নইলে তা মাধ্যাকর্ষণের মতোই আমাদের ইতর জীবনে আবদ্ধ করে রাখবে, আমাদেরকে কখনো উপরে উঠতে দেবে না। আমরা
রূপলোক থেকে যদি রসলোকে যেতে চাই, সেখানেও উন্নত করবে কিন্তু শিক্ষা। উনি বারবার কিন্তু এখানে মনুষ্যত্বের জন্য, সৌন্দর্যের জন্য, প্রেমের জন্য, মানুষকে তৈরি করার জন্য শিক্ষার কথাই বলেছেন। শিক্ষার একটি উদ্দেশ্য, সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মনের চোখ ও রসনা সৃষ্টি করা। যেখানে তা হয়নি সেখানেই কিন্তু শিক্ষা কী হয়ে গিয়েছে? ব্যর্থ হয়ে গিয়েছে। কারণ মনুষ্যত্বের সাধনা জীবনে লঘুবার হওয়ার সাধনা, আর প্রেম ও সৌন্দর্য ও আনন্দের তাগিদেই আমরা লঘুবার হতে পারি। শিক্ষা আমাদেরকে সেই প্রেম, সৌন্দর্য, আনন্দবোধের সাথে পরিচয় করে মনুষ্যত্বের সাধনায় আমাদেরকে কি করবে? আত্মনিয়োগ করাবে। তাহলে বারবার কিন্তু উনি প্রাণী মানুষটার চেয়ে কোন মানুষটি বড় সে সম্পর্কেও এখানে ব্যাখ্যা দিয়েছেন, যেখানে সর্বশেষে বলেছেন, কামে প্রেমে প্রভেদ করা হয় না, সত্যে সত্যে প্রভেদ অস্বীকৃত থাকে। অর্থাৎ নিম্নস্তরের সত্য ও উঁচু স্তরের সত্য বলে কোনো জিনিস থাকে না। যেখানে মুড়ি মিছরির একদর, সেখানে সুসভ্যতার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। আর যেখানে এর বিপরীতটি ঘটে, সেখানে তা মুক্ত, স্বাধীন, অবাধ গতি। তার চলার ভঙ্গিতে ঝলমল করে ওঠে মানুষের দেহমন, হালকা হয়ে যায় জীবনের গুরুবার। সত্যের স্থরবেদে সুসভ্যরা বিশ্বাসী, আর তারা জানে সমাজ গঠনের নীতি নিম্নস্তরের সত্য, জীবন গঠনের নীতি উঁচু স্তরের সত্য, এবং সমাজ গঠনের নীতিকে যে মূল্য দেওয়া উচিত তা তারা দেয়, কিন্তু কখনো তাকে জীবন গঠনের নীতির মর্যাদা দেয় না। শিক্ষার্থীরা, আমি আজকে 3টি প্রবন্ধ নিয়ে আলোচনা করলাম, কারণ অনেকগুলো প্রবন্ধ আছে। আগামী ক্লাসে আমরা বাকি আর কয়েকটি প্রবন্ধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা আমার এই আলোচনাগুলোর সাথে সাথেই মূল বইটাও কিন্তু তোমাদেরকে খুব ভালো করেই পড়তে হবে, যেহেতু এখন তোমাদের প্রচুর সময় আছে বাসায় পড়ার। ঘরেই আছো তোমরা, আশা রাখি সুস্থই আছো। তোমরা অবশ্যই মূল বইটা একটু লাইন বাই লাইন ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের জ্ঞান অনুধাবন প্রশ্ন আসবে, এবং এখান থেকে পাশাপাশি আমরা কিভাবে মনুষ্যত্ব সম্পর্কে, ব্যক্তি, রাষ্ট্র সম্পর্কে সাহিত্যের নানা ব্যাখ্যা, এর আগে সংস্কৃতি কী, আমি এগুলো ব্যাখ্যা দিয়েছি। কিভাবে আমাদেরকে নিজেদেরকেই গড়ে তুলব সেই সম্পর্কে ব্যাখ্যাগুলো কিন্তু ওনার সেই সংস্কৃতি কথার মধ্যে আছে। সেজন্যই বারবার বলছি, তোমরা এই প্রবন্ধ গ্রন্থটি খুব ভালো করেই পড়বে। তোমাদের সাথে আবারও কথা হবে। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।